আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, যারা মিড বাজেট সেগমেন্টে ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন খোঁজেন তাদের জন্য আজকের ভিডিও। গ্লোবাল মার্কেটের বিভিন্ন দেশে পোকো F5 এবং পোকো F5 প্রো এই দুইটি ফোন লঞ্চ হয়েছে। আর গ্লোবাল মার্কেটে পোকো F5 এর প্রাইস রাখা হয়েছে 350 ইউরো। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 29,999 রুপি বা 30,000 রুপি। এই ফোনটিকে বলতে পারেন ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটি স্মার্টফোন, যা আপনারা খুবই কম দামে পাচ্ছেন। কি নাই এতে? চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 7+ Gen 2 চিপসেট এবং ডিসপ্লেতে থাকছে 120 Hz এর রিফ্রেশ রেট এবং ডলবি ভিশনের সাপোর্ট। পাশাপাশি ক্যামেরাতে থাকছে ওআইএস। মানে বুঝতেই পারছেন, কম বাজেটে পোকো এবার ধামাকা কিছু দিচ্ছে। পোকো বলছে তাদের পোকো F1 এর মতো এই ফোনটিতেও তারা ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছে, যা মার্কেটে হাইপ তৈরি করবে। সো এবার আমাদের দেখার পালা যে পোকোর এই ফোনটি মার্কেটে কতটা হাইপ ক্রিয়েট করতে পারে। লেটস সি। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে চায়নাতে লঞ্চ হওয়া রেডমি নোট 12 টার্বো ওই ফোনটি রিব্র্যান্ডেড হয়ে পোকো F5 এই ফোনটি লঞ্চ হয়েছে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, পাশাপাশি ক্যামেরা মডিউলের পাশে থাকছে এলইডি ফ্ল্যাশ, আর ফ্রেমটা একেবারে ফ্ল্যাট থাকছে। তবে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট, এখানে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়নি। তবে এই ফোনটির ইন হ্যান্ড ফিল খুব ভালো হবে, কারণ এই ফোনটি যথেষ্ট স্লিম, মাত্র 7.9 মিলিমিটার। এই ফোনে আপনারা IP53 রেটিংও পেয়ে যাচ্ছেন। পাশাপাশি সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও তো থাকছেই, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ-সি স্লট ইত্যাদি, এবং Xiaomi বা রেডমির আয়ার ব্লাস্টার। তবে এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। তবে খারাপ খবর হচ্ছে এই ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না। তবে সহজেই এইচডি কার্ডের প্রয়োজন পড়বে না, কারণ এখানে মিনিমাম স্টোরেজ থাকছে 256 জিবি, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। র্যাম থাকছে একটি 8 জিবি এবং আরেকটি 12 জিবি। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ খুবই ভালো লেগেছে, যেহেতু এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। তবে এই ফোনটির ব্যাক সাইডে যদি গ্লাস ব্যবহার করা হতো আরেকটু ভালো লাগতো। তবে পোকো F4 এই ফোনটির ব্যাক সাইডে কিন্তু গ্লাস দেওয়া হয়েছিল। সো যেহেতু এটি আপগ্রেডেড ভার্সন, এখানেও গ্লাস দিলে বেটার হতো। আপনারা কি বলেন? কমেন্ট করেন, অবশ্যই জানাবেন। এবার এই ফোনটির আরেকটি আকর্ষণীয় পার্ট এই ফোনটির ক্যামেরা। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, একটু আগেই বলেছি, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যেখানে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন। এর কারণে ভিডিওতে শেকি ভাবটা আসবে না, ভিডিও কোয়ালিটি যথেষ্ট স্টেবল রাখার চেষ্টা করবে। আর ভালো খবর হচ্ছে এই ফোনটিতে আপনারা আলট্রা ওয়াইড সেন্সরও পেয়ে যাচ্ছেন, যা 8 মেগাপিক্সেলের, আর এর মাধ্যমে আপনারা 120 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারছেন। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা। আর আরেকটি ভালো খবর হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে শ্যুট করতে পারছেন, পাশাপাশি 1080p-তে 120 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তবে সেলফি ক্যামেরা দিয়ে 1080p-তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। এখানে কিন্তু আবার 4K অপশনটা থাকছে না। তবে 30,000 রুপিতে যেহেতু এখানে 4K দেওয়া হয়েছে প্লাস ওআইএস দেওয়া হয়েছে, এই বিষয়টি ভালো লেগেছে, কারণ এরকম বাজেটে অনেক ফোনই ওআইএস প্রোভাইড করে না। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চি AMOLED প্যানেল, যেখানে আপনারা 68 বিলিয়ন কালার সাপোর্ট পেয়ে যাচ্ছেন। পাশাপাশি থাকছে ডলবি ভিশন, HDR10+ এর সাপোর্ট। পাশাপাশি থাকছে 120 Hz এর রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস। আর এর কারণে ডে লাইট কন্ডিশনেও ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে, ডাইরেক্ট সানলাইটেও ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবে না। আর প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5, একেবারে টপ নচ। কি নাই এই ডিসপ্লেতে বলেন? আর ডিসপ্লের চিন বা বেজলও দেখেন, যথেষ্ট ন্যারো রাখা হয়েছে। সামনে থেকে দেখলে মনে হবে এই ফোনটির প্রাইস 50 থেকে 60,000 টাকা। হুট করে দেখলে বোঝা যাবে না যে এই ফোনটির দাম এত কম। এবার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14। আর পোকো আপনাদের 2 বছরের মেজর আপডেট দিবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 14 এবং 15-এর। তবে 3টি সিকিউরিটি আপডেট দিবে। আর হাইলাইটেড পয়েন্ট হচ্ছে ফোনে থাকছে Qualcomm Snapdragon 7+ Gen 2 চিপসেট, যা বলতে পারেন ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোনে প্রোভাইড করা হয়। আর এই চিপসেটটা কিন্তু 5G চিপসেট, পাশাপাশি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 725, একেবারে টপ নচ। আর এই চিপসেটের আন্তত স্কোর কত জানেন? 9 লাখেরও উপরে, 9,20,000 সামথিং। তার মানে বুঝতেই পারছেন 30,000 টাকা বাজেট সেগমেন্টে কী চিপসেট থাকছে, যেখানে ওভারঅল 1 মিলিয়ন অন্তত স্কোর থাকছে।
এই ফোনে আপনারা গেমিং করে খুবই মজা পাবেন। পাবজির মতো গেমসগুলো সর্বোচ্চ 90 FPS প্লে করতে পারবেন, তাও আবার অনায়াসে। গেম খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবে না। পাশাপাশি ফোনে থাকছে থার্মাল কুলিং, এর কারণে এই ফোনটি সহজেই হিট হবে না। আর মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন। ও আরেকটি কথা, পকো এই ফোনটিতে 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, কারণ পকোর রেপুটেশন কিন্তু খারাপ হয়েছিল। সো তারা রিকভার করার চেষ্টা করছে। আর খুবই ভালো লাগতো যদি বাংলাদেশের মার্কেটে এই ফোনটি 2 বছরের ওয়ারেন্টি দিয়ে লঞ্চ করা হতো। আপনারা কি চান বাংলাদেশের মার্কেটে কি এই ফোনটি 2 বছরের ওয়ারেন্টি দিয়ে লঞ্চ করা উচিত? কমেন্ট করে পকোকে জানিয়ে দিন। ও ব্যাটারির কথা তো বলাই হয়নি, এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং 67 ওয়াটের চার্জার। আর পকো বলছে চার্জার দিয়ে আপনারা 50 মিনিটের মধ্যে ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন, যা আমার কাছে ভালো বলে মনে হয়েছে। আর ফোনটির চিপসেট যেহেতু 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এর কারণে ব্যাটারি ব্যাকআপ ওই ফোনটিতে খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনার 1.5 থেকে 2 দিন অনায়াসে চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন, তারপরও 1 দিনের কাছাকাছি এই ফোনটি আপনাকে ব্যাটারি ব্যাকআপ দেবে। এবারে কথা হচ্ছে দেশের বাজারে এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি 30,000 রুপিতে লঞ্চ হয়েছে, তবে বিভিন্ন ডিসকাউন্টের মাধ্যমে এই ফোনটি 26 থেকে 27,000 রুপিতেই পাওয়া যাচ্ছে। আর ধরে রাখুন বাংলাদেশের মার্কেটে এই ফোনটি যখন লঞ্চ হবে, তখন এই ফোনটির প্রায় 34 থেকে 38,000 টাকা হবে, যেহেতু ডলারের দাম এখন অনেক বেশি। তবে অফিসিয়ালি লঞ্চ হলে আরও বেশি হতে পারে, 40,000 টাকার উপরেও হতে পারে, অসম্ভব কিছু না। কিন্তু পার্সোনালি আমার মনে হয় দেশের বাজারে যদি এই ফোনটি 32 থেকে 33,000 টাকায় পাওয়া যায়, সেক্ষেত্রে এই ফোনটি হবে ওয়ান অফ দ্য বেস্ট ফোন এরকম প্রাইস পয়েন্টে, যা মোটামুটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরি পারফরমেন্সই প্রোভাইড করছে। তবে এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস থাকলে ভালো হতো, আর যদি মেমোরি কার্ড ব্যবহার করা যেত আরেকটু বেটার হতো, কারণ অনেক সময় কিন্তু মেমোরি লাগানোর প্রয়োজনও পড়ে। সো সব মিলিয়ে একটি কথাই বলতে চাই, এই ফোনটি এরকম প্রাইস পয়েন্টে ভালো কিছু প্রোভাইড করছে। যদি আপনারা গেমিং করার জন্য এবং ডে টু ডে ইউজ করার জন্য ভালো সলিড একটি ফোন নিতে চান, তারা এই ফোনটির জন্য অবশ্যই ওয়েট করতে পারে। তবে আমার সাজেশন থাকবে, ফোনটি দেশের বাজারে আসার সাথে সাথেই ফোন কিনবেন না, কয়েকটা দিন ওয়েট করবেন, ইউটিউবে এই ফোনটির ফুল রিভিউ দেখবেন, তারপরে ফোন কেনার ডিসিশন নেবেন। হুট করে কোনো জিনিসই কেনা কিন্তু ঠিক না, প্রপার রিসার্চ করতে হয়। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।